আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আরাফাতের ময়দানে লাখো কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পবিত্র হজের খুতবায় মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও সম্প্রীতি কামনা। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ, বাসে স্বস্তি মিলল, ট্রেনে সূচি বিপর্যয়। নৌপথে বৈরী আবহাওয়াও থামাতে পারেনি মানুষের স্রোত। ব্যবস্থাপনা ভালো, কিন্তু উপরে পানির জন্য আমাদের বসতে অসুবিধা হচ্ছে। এইখানে যে বসবে সে তো বসতে পারবে না, তো সে গন্তব্যে পৌঁছাবে কিভাবে? বৃষ্টির মধ্যেও জমজমাট ঢাকার সবচেয়ে বড় গাবতলী কোরবানির হাট। মাঝারি গরুর চাহিদা বেশি, সাধ্যের মধ্যে সেরাটাই বেছে নিচ্ছেন ক্রেতারা। হাটের অবস্থা ভালো, কিন্তু সবচেয়ে সুন্দর ছাগলটা আমরা কিনছি। মানে খুবই সন্তুষ্ট। গরুর দামটা মানুষের সহনশীল পর্যায়ে আছে। রাজধানীর মশলার দোকানে ক্রেতাদের ভিড়, বিক্রি বেশি হচ্ছে এলাচ, লবঙ্গ, দারুচিনি ও জিরা। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। গোয়েন্দা সংস্থার মাধ্যমে দখলে নেওয়া হয় SIBL। অভিযোগ ভুক্তভোগীদের। তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটকে রাখা হয় অজ্ঞাত স্থানে। ডিজিএফআই কি করতে পারে না পারে, কত লোকের গায়েব করে দিছে। আমি যে গায়েব হই নাই সেটাও আমার আল্লাহর কাছে আমি সকল। হাম ও উপসর্গে দেশে প্রাণ গেল আরও 10 শিশুর। নতুন করে আক্রান্ত 1136। অনেকের ঈদের দিনও কাটবে হাসপাতালে। ঈদ আসলে ঈদ করতে পারবো, কিন্তু বাচ্চা তো অসুস্থ হলে সেটা তার নিয়ে ভোগান্তি। ক্রিটিক্যাল মুহূর্তে আমার বাচ্চা চলে যাচ্ছে, ঠিক আছে, অক্সিজেন দরকার, আমার টাকা আছে কিন্তু আমি আর বাচ্চা ট্রিটমেন্ট দিতে পারতেছি না। আজ পবিত্র হজ। মক্কায় আরাফাতের ময়দানে সকাল থেকে লাখ লাখ মুসল্লির কণ্ঠে ধ্বনিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হজের খুতবা পাঠ করেন মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। হজের খুতবায় মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও সম্প্রীতি কামনা করা হয়। আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির। তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও কর্তৃত্ব শুধু তোমারই, আর তোমার কোনো শরিক নেই। আগের দিন মিনায় কাটিয়ে এভাবে তালবিয়া পড়তে পড়তে মঙ্গলবার আরাফার ময়দানে জড়ো হন হাজিরা। ফজরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন তারা। দিনভর শোনেন হজের খুতবা, আদায় করেন জোহর ও আসরের নামাজ। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লে আল্লাহর কাছে দোয়া করেন হাজিরা। কিবলার দিকে মুখ করে দুহাত উঁচু করে ক্ষমা প্রার্থনা করেন তারা। এরপর আরাফাতের ময়দান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করেন হাজিরা। রাতে সেখানে খোলা মাঠে অবস্থান করে শয়তানের প্রতিকৃতিতে নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করেন। শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের পর হাজিদের পশু কোরবানির প্রস্তুতি নিতে হয়। মিনায় বড় শয়তানকে 7টি পাথর মারার পর পশু কোরবানি দেন হাজিরা। তারপর তারা মাথার চুল ছেঁটে গোসল করে সেলাইবিহীন 2 টুকরা কাপড় পরেন। এরপর স্বাভাবিক পোশাকে মিনা থেকে মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফ 7 বার তাওয়াফ করেন। কাবার সামনের 2 পাহাড় সাফা ও মারোয়ায় 7 বার দৌড়ান হাজিরা, যা ইসলামী পরিভাষায় সাই নামে পরিচিত। সেখান থেকে তাদেরকে আবার মিনায় যেতে হয়। মিনায় হাজিরা শয়তানকে পাথর মারেন। সব শেষে মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফ বিদায়ী তাওয়াফ করার পর নিজ নিজ দেশে ফেরেন তারা। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। ঈদ সামনে রেখে দিনভর ঘরমুখো মানুষের ঢল ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। ট্রেনের ভেতরে আসন তো দূরের কথা, অনেক বগিতে তিল ধারণের জায়গাও ছিল না। সঙ্গে ছিল ঝুঁকি ও ভোগান্তি। ট্রেনের শিডিউল ও মানুষের বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হয় রেলওয়ে কর্তাদের।
তবে বাস টার্মিনালে ভিড় থাকলেও স্বস্তি ছিল। এভাবেই ঈদ উদযাপনে ট্রেনে চেপে রাজধানী ছেড়েছে মানুষ। দাঁড়িয়ে বাদুর ঝোলা হয়ে অথবা জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চড়েও গন্তব্যে ছোটে যাত্রীরা। উদ্দেশ্য একটাই, চেনা আঙিনায় প্রিয় মানুষদের সঙ্গে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নেয়া। সারা বছর কষ্টের কাজ করে যাতে বাড়ি থেকে সবার সাথে আনন্দ করতে পারি, বাচ্চা নিয়ে সারাদিন বাসার ভিতরে থাকে, সবার সাথে ঈদ করতে পারি। না হামের বইকে যদি কপালে থাকে তাহলে হইব। এখন তো দূর করে দরজাটা খোলা হয়েছে, কোনোরকম খালি একটু ভিতরে দাঁড়াইছি। নানা ভোগান্তির পাশাপাশি রেলের অব্যবস্থাপনাও চোখে পড়ে এদিন। আগে আরো বেশি ছিল, এখন তো বৃষ্টি কমছে, এই জন্য কম পড়তেছে। আগে একবারে ঝর্ণার মতো পানি পড়ছে। এইখানে যে বসবে সে তো বসতে পারবে না, তো সে গন্তব্যে পৌঁছাবে কিভাবে? সে তো টিকিটটা কাটতো 300 টাকা দিয়ে, সে তো দাঁড়িয়ে যেতে অন্য জায়গায়। ব্যবস্থাপনা ভালো, কিন্তু উপরে পানির জন্য আমাদের বসতে অসুবিধা হচ্ছে। আমরা ভোটার আইডি কার্ড, ফোন নাম্বার দিয়ে এইসব নিচ্ছি, আমাদের এরকম ভাবেই করতেছে। আর কিছু ব্লগার আছে, ওরা টিকিট কেটে দ্বিগুণ টাকা নিচ্ছে। তবে নিরাপত্তা সহ অন্যান্য বিষয় নিয়ে সন্তুষ্ট রেলওয়ের কর্মকর্তারা। যাত্রী চাপ অনেক বেশি, প্লাস অনেক হেভি বৃষ্টিও হচ্ছে, তো এই কারণে স্টেশনগুলোতে একটু বেশি সময় লাগছে আমাদেরকে যাত্রীটা ওঠানামার জন্য। এই জন্য এই দূরপাল্লার ট্রেনে কিছুটা বিলম্ব হয়েছে। এদিকে বাস স্ট্যান্ডেও ভিড় লেগেছিল ঘরমুখো মানুষের। অবশ্য বাসের জন্য অপেক্ষা ছাড়া তেমন কোনো ভোগান্তি ছিল না টার্মিনালে। ঈদ করার আনন্দটা একটা অন্যরকম অনুভূতি, হ্যাঁ, এই জন্যই যাওয়া আর কি। ভয় লাগলেও কিছু করার নাই, যাইতে হবে। রোজাই দেওয়া যাওয়া হয়েছে না, এবার না গেলে আর হয় না, বাপ মা আছে। এবার বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ একেবারেই কম। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই আজ নৌপথে রাজধানী ছেড়েছে হাজারো মানুষ। বিআইডব্লিউটিএ জানিয়েছে, ঈদের নির্ধারিত ভাড়া না নেয় অন্তত 15টি লঞ্চকে জরিমানা করা হয়েছে। আবহাওয়া বৈরী, আকাশ মেঘলা, তারপরও যেন লঞ্চে উঠতেই হবে। ঈদের আগে সদরঘাটের পরিচিত দৃশ্য এটি। হাজারো যাত্রী, কেউ বা পরিবার নিয়ে, কেউ বা একা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতেই এত কষ্ট, তারপরও মুখে হাসি। ফ্যামিলি নিয়ে দেশে ঈদ করতে অনেক আনন্দ উৎসব লাগে। লোকের ভিড়ে আছে, একটু ভোগান্তি হয়। গতবার একটু ঝামেলা ছিল, এবার একটু যাত্রী কম আছে, তাই আমাদের জায়গা পেয়েছি, ভালোভাবে যাইতে পারতেছি। 100টিরও বেশি লঞ্চ প্রস্তুত রয়েছে ঘাটে। কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঈদযাত্রা নিরাপদ করতে তৎপর রয়েছে কোস্ট গার্ড, নৌ পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা বাড়ার চাট একটু ভুল করছে বা ইয়ে করছে, তাদেরকে আমরা জরিমানা করা হয়েছে। প্রায় 10-15টা লঞ্চের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, যাত্রী সেবা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। নৌ পুলিশ তারা মনিটরিং করছে, আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনিটরিং করছে। আমরা ভাড়ার বিষয়টি নিয়ে একটা বিতর্ক থাকে, সেটিকে আমরা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে আমরা এটি প্রদর্শন করছি। এখন পর্যন্ত কোনো কমপ্লেন নাই। আগামীকাল দিনটা যদি আমরা সবাইকে পৌঁছে দিতে পারি, তখন আমাদের সামনে থাকবে ফিরতি যে যাত্রাটা আছে, সেটির জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। বৈরী আবহাওয়া আর উত্তাল ঢেউয়ের চেয়েও এখানে বড় হয়ে উঠেছে প্রিয়জনের কাছে ফেরার আকুতি। আর তাই তো সব ধরনের ঝুঁকি আর ভোগান্তিকে সঙ্গী করে প্রিয় গন্তব্যে ফেরার এই যাত্রা হোক নিরাপদের, এমনটাই চাওয়া সকলের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আর একদিন পরেই পবিত্র ঈদুল আজহা, তাই রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে আজ জড়ো হন হাজার হাজার ক্রেতা। দাম যতই হোক, বেশিরভাগ ক্রেতাই পছন্দের পশু নিয়ে বাড়ি ফিরেছেন। রাজধানীর গাবতলী পশুর হাট দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার গরু, ছাগল, ভেড়া আর মহিষে পরিপূর্ণ প্রতিটি জায়গা। চলে অসংখ্য ক্রেতা বিক্রেতার দর কষাকষি। কেউ পরিবারের জন্য খুঁজছেন মাঝারি আকারের গরু, কেউ আবার বড় পশুর দিকে ঝুঁকছেন, কিন্তু মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। আমাদের ভাগের মধ্যে আর আমাদের বাজেট রেঞ্জের মধ্যে আসলে মিডিয়াম সাইজ গরু নেওয়াটা আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট, সো এই জন্য এটা নেওয়া আর কি। আর পুরো হাটের মধ্যে এটাই সবচেয়ে আমাদের জন্য ভালো ডিল ছিল। আমার ছেলের খুব শখ যে বড় ছাগল কিনবে, এই বড় ছাগল কেনার মধ্যে আমার ছেলের সাথে করে হাটে এসে এই ছাগলটা কিনলাম। কিন্তু হাটের অবস্থা ভালো, কিন্তু সবচেয়ে সুন্দর ছাগলটা আমরা কিনছি। হ্যাঁ, আমি একদম খুবই সন্তুষ্ট। গরুর দামটা মানুষের সহনশীল পর্যায়ে আছে।
বিক্রেতারা বলছেন পশু লালন পালনের খরচ বেড়ে যাওয়ায় কম দামে বিক্রি করা সম্ভব নয়, আর ক্রেতাদের চেষ্টা সাধ্যের মধ্যে সেরাটা বেছে নেওয়ার। 99%ই আপনার হচ্ছে ছোট করে চলতেছে, বড় করে ধান যে বেচা কিনে এনে দেখেন সব এইভাবে কেউ 12টা নিয়ে আসে, কেউ 13টা নিয়ে আসে, এরকম করে সব পড়েই আছে এখন পর্যন্ত। যেগুলা 1,30,000, 40 এবং 70,000 পর্যন্ত চলছে, এই গরুগুলার চাহিদা বেশি। আর যেগুলা 4.5 লাখ, 5 লাখ টাকা, 10 লাখ পর্যন্ত টাকার গরু আছে, এই গরুগুলা কোনো ক্রেতা নেই। দুপুরে হাট পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। পরে তিনি বলেন, পশুর হাটে ক্রেতা বিক্রেতার স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। ক্রেতা এবং বিক্রেতাদের স্বস্তিদায়ক কেনাকাটা এবং পশুর হাট ব্যবস্থাপনা সুন্দর করার জন্য সরকারের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন আমরা করব। আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে। আগামী 28 মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এর পরের 2 দিনও কোরবানির বিধান রয়েছে, তবে পশুর হাট শেষ হবে 27 তারিখ রাতে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর মশলার দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে। মাংস রান্নার অপরিহার্য উপাদান এলাচ, লবঙ্গ, দারুচিনি, জিরা সহ অন্যান্য মশলার বিক্রি এখন তুঙ্গে। দাম বেশি বলে মনে করছেন ক্রেতারা। কোরবানির ঈদ মানেই ঘরে ঘরে মাংসের নানা পদ, আর সেই মাংস রান্নার প্রধান উপকরণ মশলা কিনতে দোকানে এখন ভিড় করছেন ক্রেতারা। আর বাড়তি চাহিদার এই সময়ে দাম নিয়ে কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন ক্রেতা বিক্রেতারা, চলুন জেনে নিই। মশলার বাজার আগের মতোই আছে, আপনার গত 2-1 মাস ধরে যেমন প্রাইস ছিল তেমনই আছে। নর্মালি ঈদে যেরকম বাড়ার কথা ওরকম বাড়েনি আমার কাছে মনে হয়। প্রত্যেক মশলায় কিছু দাম বাড়ছে, যেটা সবসময় লাগে। আগে মনে করেন জিরা ছিল 380-400 টাকা, আর এলাচি ছিল প্রায় আপনার তখন ছিল 400 টাকা, 4000 টাকা, এখন সেটা হয়ে গেছে 4500 টাকা। যেটা 4500 এটা এখন প্রায় 5500 টাকা, প্রায় 1000 টাকা বাড়ছে 1 কেজি। লবঙ্গ আগে ছিল আপনার 1050 টাকা, 1100 টাকা, সেটা হয়ে গেলো প্রায় 1350 টাকা, 1400 টাকা। গোলমরিচ আগে ছিল 850-900 টাকা, এখন সেটা 1100 টাকা। এগুলো আমাদের প্রত্যেক মৌসুমে সব কিছু লাগে। রমজানের ছোলার দাম বাড়ে, আর গরম মশলার ঈদের সময় গরম মশলার দাম বাড়ে। বেশি নিলে বেশি টাকা লাগতো, এখন কম করে নিচে অল্প টাকার ভিতরে নেওয়া হয়েছে আর কি। 1200, সবগুলো বেশি বেশি, এগুলিও 1200, এরকমই দাম। এখন মশলা ধরেন আগে আধা কেজি মানুষ নিত, 1 কেজি নিত, এখন হাইস উঠবে গেলে মানে 50 গ্রাম কি 100 গ্রাম। যারা কম আয়ের লোক এরা তো মশলার ধারে যাইতে পারি না, সন্দেহ। আমরা যে একটা টার্গেট বেচা কিনি অন্য বছর আগে, যে এটা বেচা কিনি এই সময় তো এখানে দাঁড়ানোর সময় ছিল না 2 দিন আগে, তো এখন দেখা গেছে লোকজন কম, কাস্টমার আসে বাজারে কম, যারই দরকার 2000 টাকা সদাই জায়গায় 1000 টাকা নেয়। ঈদের রান্না ঘিরে মশলার বাজারে ব্যস্ততা এবং ঝাঁজ দুটোই বেড়েছে। তবে উৎসবের আনন্দের পাশাপাশি মশলার বাড়তি দামের চাপ নিয়েও হিসেব কষতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে একটি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সোশ্যাল ইসলামী ব্যাংক SIBL দখলে নেয় এস আলম গ্রুপ। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নিতে তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিনব কায়দায় অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়, যা ব্যাংক খাতের ইতিহাসে নজিরবিহীন। দীপ্ত টিভিকে এমনটাই জানালেন ভুক্তভোগীরা। দেশের নানা ধরনের দখলবাজির কথা প্রায়ই শোনা যায়, কিন্তু ব্যাংক দখল, হ্যাঁ, আজ থেকে 8 বছর আগে দখল করা হয় সোশ্যাল ইসলামী ব্যাংক SIBL। অভিনব কায়দায় নিয়ন্ত্রণ নেওয়া হয় প্রতিষ্ঠানটি। 2017 সালের 30 অক্টোবর SIBL এর তৎকালীন স্বতন্ত্র পরিচালক আব্দুর রহমান ও বোর্ড সচিব হুমায়ুন কবির সহ 8 জন কর্মকর্তা ও পরিচালককে রাজধানীর বাড়িধারা, উত্তরা, মিরপুর, গুলশান, জিগাতলা, মগবাজার, বনানী ও তেজকুনিপাড়া থেকে তুলে নেওয়া হয়। তাদের কেউ সকালে হাঁটতে বের হয়েছিলেন, কেউ বাসায় কোরআন তেলাওয়াত করছিলেন, কেউ গোসল করছিলেন, আবার কেউ সন্তানদের স্কুলে নিয়ে যাচ্ছিলেন। SIBL এর স্বতন্ত্র পরিচালক আব্দুর রহমান ও বোর্ড সচিব হুমায়ুন কবির ছাড়া বাকি 6 জন হলেন ব্যবস্থাপনা পরিচালক শহীদ হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আনিসুল হক, পরিচালক হাকিম ইউসুফ হারুন ভুইয়া, স্বতন্ত্র পরিচালক মইনুল হাসান ও স্বতন্ত্র পরিচালক AFM আসাদুজ্জামান এবং পরিচালক আবুল বাশার ভুইয়া। চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ রেজাউল হককে তুলে নেওয়া না হলেও সরকারের একটি সংস্থা ডেকে নেয়।
সিনেমার মতো এমন ঘটনার বিষয়ে প্রথমবারের মতো দীপ্ত টিভির সঙ্গে কথা বলেছেন SIBL এর তৎকালীন চেয়ারম্যান। জানান কিভাবে একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় ব্যাংকটি দখলে নেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। বলছে আপনাকে ডিজিএফ অফিসে যাইতে হবে, কচুগাতে সেটা সব রেখে দিয়েছে, রেখে দিয়ে আমার 4 তলা নিয়ে গেল। হ্যাঁ, একজনে এসকর্ট করি অপেক্ষা করতে 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 আমাকে তখন একজন ব্রিগেডিয়ার মুখের মধ্যে মাস্ক লাগাইয়া বলে যে স্যার আমি আমার নাম বলবো না, হ্যাঁ আমি একটা দরকারি কাজে আপনার কাছে আসছি। আমি বলছি কী সেটা? তারপরে উনি কাগজটা দেখালে দেখা যাচ্ছে আমি স্বইচ্ছায় সজ্ঞানে আমি এই ব্যাংক থেকে ইস্তফা দিচ্ছি। এমনি পিস্তল একটা ধরে বলে যে সাইন করেন আপনি। আর আমি তো জানি ডিজিএফআই কী করতে পারে না পারে, কত লোকেরা গায়েব করে দিছে। আমি যে গায়েব হই নাই সেটাও আমার আল্লাহর কাছে আমি শকর। SIBL এর চেয়ারম্যান সহ শীর্ষ 9 কর্তা ব্যক্তি ঘটনার দিন দুপুরে মতিঝিলের সিটি সেন্টারে বোর্ড সভা করার কথা ছিল, কিন্তু তাদের সবাইকে আটকে রাখা হয়। দিনের তখন 11টা কি 11:30 বাজে তখন শুনতে পাই যে SIBL এর বোর্ড অফ ডিরেক্টর যারা ছিলেন 8 থেকে 9 জন, ওদেরকে সবাইকে ডিজিএফআই ধরে ক্যান্টনমেন্টে নিয়ে গেছেন। এরপরে নিয়ে গেল ডিজিএফআই অফিসে। বাকিদেরকে ওয়েস্টার্নে নিয়ে গিয়ে তখন একটা 30 মিনিটের 20 থেকে 30 মিনিটের সময় নিয়ে মানে এসালাম যে বোর্ডটাকে আবার ওনার মতো করে রিফর্ম করে। গণমাধ্যমে প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী ওই ঘটনার কয়েক মাস পর থেকে নতুন বোর্ড এস আলম ও তাদের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বড় অঙ্কের ঋণ দিতে শুরু করে। এর ফলে ব্যাংকটি তারল্য সংকটে পড়ে। ইউনিভার্সিটির 4 জনকে দিয়া দে ক্যান মেক এ গুড স্টুডেন্ট, দে ক্যানট রান দ্য ব্যাংক। 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত SIBL 37,841 কোটি টাকা ঋণ বিতরণ করে। এর মধ্যে 7,600 কোটি টাকা গেছে এস আলম গ্রুপ ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে। ওই সময় ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় 23,575 কোটি টাকায়, যা ছিল ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের শতকরা 62.3 ভাগ। শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা থেকে লুটপাট হয়েছে এবং এই লুটপাটের যে অর্থ সেটা কিন্তু তাদের নিজস্ব যে কারখানা, তাদের ব্যবসা, সেগুলোতে নিয়ে গেছে তারা এবং সেখানে খাটিয়েছে এবং একই সঙ্গে শোনা যায় যে এটার অর্থ কিন্তু বিদেশে পাচার হয়েছে। এই যে দৃষ্টান্ত যেটা হয়ে গেল, তো সেটা আমরা আর পুনরাবৃত্তি চাই না এবং একই সঙ্গে শাস্তি চাই। মানে শাস্তি হলে যেটা হয় সেটা হলো যে ভবিষ্যতে আর ঘটনাটা ঘটবে না। ঋণ বিতরণের এমন বেপরোয়া প্রবণতা SIBL-কে সংকটে ফেলে দেয়। এর ফলে প্রতিষ্ঠানটির নাম উঠে দুর্বল ব্যাংকের তালিকায়। 2025 সালে SIBL, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে সরকার একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। এই 5 ব্যাংকের মধ্যে এক্সিম ছাড়া বাকি 4টি এস আলম গ্রুপের মালিকানায় ছিল। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। জঙ্গল সলিমপুর সহ অন্যান্য জায়গায় যেখানে র্যাবের উপরে এবং পুলিশ বাহিনীর উপরে আক্রমণ হয়েছে, সেটা আপনাদের মতো আমরা খুব গভীরভাবে দেখেছি এবং এর উপরে আমরা অ্যাকশন নিচ্ছি। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। হাম ও উপসর্গে দেশে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 9 শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে আর একটি শিশুর হামের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত 72 দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা 555 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে 467 শিশু এবং হাম শনাক্ত 88 শিশুর মৃত্যু হয়েছে। হামের কারণে এবার অনেক পরিবারেরই ঈদ কাটবে হাসপাতালে, তবে এটি তাদের কাছে বড় বিষয় নয়। সন্তানের দ্রুত সুস্থতাই তাদের চাওয়া। কি ভাবছেন অভিভাবকেরা? হাম নিয়ে মৃত্যুর মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন নাম। এদের মধ্যে অনেকেই টিকা পায়নি, আবার অনেকেই এসেছেন গ্রাম থেকে চিকিৎসা নিতে। ফলে রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে রয়েছে শয্যার সংকট। এরই মধ্যে ঈদের কারণে বিভিন্ন জায়গায় যাতায়াত এবং লোক সমাগমের ফলে হামের সংক্রমণ আরও বাড়তে পারে। ওর যখন হাম ধরা পড়ে, আমি বাংলাদেশ স্পেশালাইজড থেকে শুরু করে ডাক্তার এমআর খান, ওই যে মিরপুর 2-এ, তারপর ইবনে সিনায়, কেউ নেবে না।
লাস্ট পর্যায়ে আমি একজনের থেকে পাই যে না ঢাকা ডিএনসি সরকারি হসপিটালে এটার ট্রিটমেন্টটা হচ্ছে, তারপর আমি কোনো দিশা না পেয়ে এখানে আসি। অথচ হ্যাঁ, আমি ইবনে সিনা হাসপাতালে কিন্তু ওর পিছনে প্রায় 3 লক্ষ টাকা খরচ করছি বেসরকারি হাসপাতালে, ওরা কিন্তু সরাসরি না করে দিয়েছে। ক্রিটিক্যাল মুহূর্তে আমার বাচ্চা চলে যাচ্ছে, ঠিক আছে, অক্সিজেন দরকার, আমার টাকা আছে কিন্তু আমার বাচ্চা আমি ট্রিটমেন্ট দিতে পারতেছি না। এই হলো আমাদের দেশ। এই ঈদ তো আমরা করতে পারবো, আবার ঈদ আসলে ঈদ করতে পারবো, কিন্তু বাচ্চা তো অসুস্থ হলে সেটা তো আর নিয়ে ভোগান্তি, একজনের জন্য আমরা পুরো ফ্যামিলি ভোগান্তি। ফ্যামিলি একসাথে দেখেন না, সবাই একসাথে ফ্যামিলিতে এক বাচ্চা নিয়ে দৌড়িতেছি। আমার এক ছোটো বাচ্চার থেকে ওরও হামে চলে আসছে, ওরও ভর্তি করেছি। আমার মতে ছোট বাচ্চাদেরকে ঘর থেকে বের করা উচিত না, একদমই না। আমার যেমন বড় বাচ্চাটার হয়েছে গত সপ্তাহে, বড় বাচ্চাটাকে নিয়ে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর থেকে এই বাচ্চাটার জ্বর, আবার এই বাচ্চাটাকে নিয়ে হসপিটালে আসছি। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা ছড়াচ্ছে। কোনো শিশুর অকাল মৃত্যুতে ঈদের আনন্দ যেন বিষাদে পরিণত না হয়, সেজন্য ছোট শিশুদের নিয়ে জনসমাগম এড়িয়ে চলা এবং জ্বর, ঠান্ডা, সর্দি কিংবা অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া 9 বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে ভুক্তভোগী শিশুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীর পরিবার জানায়, রবিবার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামে শিশুটির বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। তাদের অভিযোগ, পথে একই গ্রামের আফরোজ মিয়া ও তার এক সহযোগী মিলে শিশুটিকে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যুদ্ধবিধ্বস্ত গাজায় টানা তৃতীয় বছরের মতো পশু কোরবানি ছাড়াই কাল উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে উপত্যকাটিতে কোনো পশু আমদানি করা সম্ভব হয়নি। সেখানে 1 কেজি মাংসের জন্য এখন গুনতে হয় কমপক্ষে $120। এটি গাজা শহরের আল রিমাল এলাকার একটি বাজার। ক্ষতিগ্রস্ত ভবনের মাঝখানে স্থাপন করা হয়েছে অস্থায়ী তাঁবু ও দোকান। এখানেই বিভিন্ন পণ্য দেখছেন স্থানীয়রা। তাদেরই একজন ইসমাইল জাদা। আগের বছরগুলোর চেয়ে মাংসের দাম কয়েক গুণ বেড়েছে বলে জানান তিনি। বলেন, এই অবস্থায় কোরবানি করা কোনোভাবেই সম্ভব না। ঈদুল আজহা চলে এসেছে এবং আমাদের কাছে কিছুই নেই। 1 কেজি মাংসের দাম 350 সেকেল, যা প্রায় $120-এরও বেশি। অথচ কয়েক বছর আগেও কেজি প্রতি মাংসের দাম ছিল 30 সেকেল। নাসমা আল শাইর নামে আরেক বাসিন্দা বলছেন, অল্প দামে যা পাওয়া যায় তা দিয়েই পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে চেয়েছেন তিনি, কিন্তু তাও পারছেন না। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। আমি আমার সন্তানদের খুশি করার চেষ্টা করছি, সেটা সামান্য কিছু জিনিস বা হাতের কাছে যা পাই তা দিয়ে, কিন্তু পরিস্থিতি এখন আর আগের মতো নেই। গাজার কৃষি মন্ত্রণালয় বলছে, গবাদি পশু প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে এবারও পশু কোরবানি ছাড়াই ঈদুল আজহা উদযাপন করতে হবে। মন্ত্রণালয়ের তথ্য মতে, যুদ্ধের আগে প্রতি বছর ঈদুল আজহার মৌসুমে 10,000 থেকে 20,000 গরু এবং 30,000 থেকে 40,000 ভেড়া আমদানি হতো গাজায়। 2023 সালের 7 অক্টোবর গভীর রাতে ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে 1100-র বেশি মানুষ প্রাণ হারায়। জিম্মি করা হয় অন্তত 200 জনকে। জবাবে গাজায় বড় সামরিক অভিযান চালায় ইসরায়েল। এতে প্রায় 73,000 ফিলিস্তিনি নিহত হয়। গুঁড়িয়ে দেওয়া হয় হাজার হাজার ঘরবাড়ি ও স্থাপনা। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। এবার গ্লো অ্যান্ড লাভলি সাব ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। নারী সাফ চ্যাম্পিয়নশিপে মাঠের লড়াইয়ে নিজেদের দাপট দেখিয়েছে ভারত ও নেপাল। এখন অপেক্ষা বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের শক্তিমত্তা দেখার। 28 মে মালদ্বীপের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। ভারত থেকে মোহাম্মদ হাসিবের রিপোর্ট।
সাফ চ্যাম্পিয়নশিপে দুবার বাংলাদেশের মেয়েরা শিরোপা জিতেছে। প্রতিবারই প্রতিপক্ষ ছিল নেপাল। এবার হ্যাট্রিক শিরোপার মিশন। মারিয়া মান্দাদের স্বপ্ন পূরণে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের চেয়ে বড় বাধা আবহাওয়া। তার উপর অনুশীলনের ভেন্যু নিয়ে আয়োজক দেশ ভারতের নানা তালবাহানায় রীতিমতো বিরক্ত পিটার বাটলারের শিষ্যরা। আমাদের যেহেতু থাইল্যান্ডে হচ্ছে আমরা 15 দিনের মতো ক্যাম্প করে আসি, এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। সব টিমটাও হচ্ছে চ্যালেঞ্জিং, তো আমাদের ফরওয়ার্ড লাইন ভালো আছে। আমাদের কোচ যেভাবে আমাদের ট্যাকটিক্স শিখাইছে, তো আমরা এভাবে চেষ্টা করব। এবারে সাফে বাংলাদেশের মেয়েদের কারো তৃতীয়, কারো দ্বিতীয়, আবার কারো প্রথম শিরোপার হাতছানি। থাইল্যান্ডের ফ্যাসিলিটি একটু ভালো ছিল বেশি, এখানকার মাঠ একটু ওইটার চাইতে খারাপ, বাট ইটস ওকে, আমরা মানিয়ে নিচ্ছি। দেখুন, ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না, আমরা আগে কি ছিলাম ওটা আমাদের ভুলে যেতে হবে। জওহরলাল নেহেরু ফারতাদো স্টেডিয়ামে সবুজ গালিচায় মালদ্বীপের বিপক্ষে ম্যাচের আগে বুধবার আরও একবার অনুশীলনের সুযোগ পাবেন ঋতুপর্ণা আফ্রিদারা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। শেষ করব দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। আরাফাতের ময়দানে লাখো কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পবিত্র হজের খুতবায় মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও সম্প্রীতি কামনা। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। বাসে স্বস্তি মিললেও ট্রেনে সূচি বিপর্যয়। নৌপথে বৈরী আবহাওয়ায়ও থামাতে পারেনি মানুষের স্রোত। ব্যবস্থাপনা ভালো, কিন্তু উপরে পানির জন্য আমাদের বসতে অসুবিধা হচ্ছে। এইখানে যে বসবে সে তো বসতে পারবে না, তো সে গন্তব্যে পৌঁছাবে কিভাবে? বৃষ্টির মধ্যেও জমজমাট ঢাকার সবচেয়ে বড় গাবতলী কোরবানির হাট। মাঝারি গরুর চাহিদা বেশি, সাধ্যের মধ্যে সেরাটাই বেছে নিচ্ছেন ক্রেতারা। হাটের অবস্থা ভালো, কিন্তু সবচেয়ে সুন্দর ছাগলটা আমরা কিনছি। মানে খুবই সন্তুষ্ট, গরুর দামটা মানুষের সহনশীল পর্যায়ে আছে। রাজধানীর মশলার দোকানে ক্রেতাদের ভিড়। বিক্রি বেশি হচ্ছে এলাচ, লবঙ্গ, দারুচিনি ও জিরা। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। গোয়েন্দা সংস্থার মাধ্যমে দখলে নেওয়া হয় SIBL। অভিযোগ, ভুক্তভোগীদের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটকে রাখা হয় অজ্ঞাত স্থানে। ডিজিএফআই কি করতে পারে না পারে, কত লোকেরা গায়েব করে দিছে। আমি যে গায়েব হই নাই সেটাও আমার আল্লাহর কাছে আমি সকল। এবং হাম ও উপসর্গে দেশে প্রাণ গেল আরও 10 শিশুর। নতুন করে আক্রান্ত 1136। অনেকের ঈদের দিনও কাটবে হাসপাতালে। ঈদ আসলে ঈদ করতে পারবো, কিন্তু বাচ্চা তো অসুস্থ হলে সেটা তার নিয়ে ভোগান্তি। ক্রিটিক্যাল মুহূর্তে আমার বাচ্চা চলে যাচ্ছে, ঠিক আছে, অক্সিজেন দরকার, আমার টাকা আছে কিন্তু আমার বাচ্চা আমি ট্রিটমেন্ট দিতে পারতেছি না। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।